হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্রাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে যে চ্যাপ্টারটা আমরা স্টার্ট করছি সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম বা বাংলা যেটাকে বলা হয় শ্বসনতন্ত্র। সার্কুলেটরি সিস্টেম এর আগে পড়েছিলাম, যেটা সংবহনতন্ত্র। এরপরে আমি এই চ্যাপ্টারটাই পড়াচ্ছি কারণ এরপরে এই চ্যাপ্টারটা তোমাদের প্রয়োজন আছে। আমি যেভাবে একটা সিকোয়েন্সে পড়াচ্ছি না, ঠিক সেই সিকোয়েন্সে তোমরা পড়বে। কোথাও না কোথাও এই সিকোয়েন্সটা রাখার একটাই কারণ, যাতে তোমরা লিঙ্ক আপ করতে পারো। আমি প্রথমে সেল চ্যাপ্টার পড়িয়েছি, সেলের পরে টিস্যু পড়িয়েছি, টিস্যুর পরে ডাইজেস্টিভ সিস্টেম পড়িয়েছি, তারপরে সার্কুলেটরি সিস্টেম পড়িয়েছি, ব্লাড পড়িয়েছি। মানে এইভাবে পড়াচ্ছি কারণ হচ্ছে একটা সিস্টেমে তোমাদের পড়তে হবে, না হলে কিন্তু তোমরা বডির লিঙ্ক আপ খুঁজে পাবে না। বোঝা গেল? তো এই সিস্টেমে পড়বে। এখনও পর্যন্ত যারা ক্লাস দেখোনি বলে রাখি, একটা প্লেলিস্ট তৈরি করা আছে গ্রুপ ডি সায়েন্স বলে। তো প্লেলিস্টে গিয়ে দেখো, পরপর সমস্ত ভিডিও আছে, তোমরা আরামসে দেখে নাও ওখান থেকে। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 14 এবং পার্ট হচ্ছে 1। যা যা কিছু প্রয়োজন একদম ছবির মাধ্যমে ডিটেলসে তোমাদের পড়াবো, কোনো চিন্তা নেই। একদম কোথাও কোনো রকম স্কিপ করবে না, আর দরকার হলে স্পিড বাড়ি নাও। আর যা পড়াবো তার বাইরে কোশ্চেন যাবে না, তোমরা প্রিভিয়াস ইয়ার মিলি দেখে নিতে পারো। এবং লাস্টে আমরা ক্লাসের শেষে কী করবো না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের করেও দেখিয়ে দেবো যে এর বাইরে কোনো কোশ্চেন তোমাদের যাচ্ছে না। ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, এই রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্র, বাংলা যেটাকে বলে শ্বসনতন্ত্র, অ্যাকচুয়ালি দুটো ভাগে বলতে পারো বিভক্ত আছে। স্যার দুটো ভাগ আবার কী ভাগ? দেখো, এক হচ্ছে আমাদের আগে বুঝতে হবে রেসপিরেটরি সিস্টেম সেটাই যেটা কিনা আমাদের যে অঙ্গগুলো আমাদের রেসপিরেটরিতে সাহায্য করছে, আমাদের এই শ্বসন যে জিনিসটা আছে তাতে যে অঙ্গগুলো আমাদের সাহায্য করছে, সেই অঙ্গগুলো মিলে আমাদের রেসপিরেটরি সিস্টেমটা তৈরি করছে। ঠিক আছে স্যার? তো এই যে রেসপিরেশন যেটাকে বাংলায় বলা হয় শ্বসন, এই শ্বসন জিনিসটা যদি না জানো তাহলে তোমরা শ্বসনতন্ত্র সম্বন্ধে বুঝতে পারবে না। এটা দুটো পার্টে বিভক্ত করব এই পুরো ক্লাসটা। আমি একটাই পড়াবো তোমাদের রেসপিরেশন জিনিসটা কি, মানে শ্বসন জিনিসটা কি, আর একটাতে পড়াবো রেসপিরেটরি সিস্টেম, হিউম্যান রেসপিরেটরি সিস্টেমে কী কী অঙ্গ আছে না আছে সেই ব্যাপারে। তো আজকে আমরা কোনটা পড়বো? শুধু শ্বসনটা পড়বো। আমি দুটো জিনিসকে একসঙ্গে পড়িয়ে দিতে পারতাম, সেক্ষেত্রে কি হতো, তোমরা গুলিয়ে ফেলতে, তোমাদের পক্ষে প্রবলেম হতো। তাই তোমাদের পক্ষে যেটা ইজি হবে, যেটা আমি বুঝতে পারবো যে তোমাদের এইভাবে পড়ানো উচিত, আমি সেইভাবে পড়াবো। তো নো টেনশন। ঠিক আছে? তো আমরা আজকে পড়বো শ্বসন জিনিসটা কি, শ্বসনের কি ইন্ট্রোডাকশন আছে, শ্বসন কাকে বলে, শ্বসন কিভাবে হয়, না হলে তোমরা সিস্টেমটা বুঝতে পারবে না, আর কোনো ব্যাপার নেই। ঠিক আছে? এবং আমরা এই রেসপিরেশন থেকে অনেক এমসিকিউ আসে, অনেক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আসে, সেগুলো আমরা লাস্টে করব। চলো, আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, নেক্সট উইকে আবারও বলছি, বারবার মেসেজ করছো, আমি বারবার তোমাদের ভিডিওগুলো দেখো, আমি সমস্ত কিছু বলে দিই তোমাদের। নেক্সট উইকে আমাদের সায়েন্সের গ্রুপ ডির যে বইটার জন্য তোমরা অপেক্ষা করছো, 101টা শিফটের উপরে যে বইটা আসছে, শিফট ওয়াইজ, প্রথমে বলে দিচ্ছি চ্যাপ্টার ওয়াইজ বই নয়, বারবার আমাকে এক কথা বলো না, এটা শিফট ওয়াইজ বই, সম্পূর্ণ বাংলা ভাষায় বই, নেক্সট উইকে চলে আসবে। এবং যারা গ্রুপ ডি কোর্সের জন্য ওয়েট করছো, আমি 2026-এর গ্রুপ ডি কোর্সের জন্য, তাই আমি নেক্সট উইকে সমস্ত কিছু জানিয়ে দেবো কোর্সের সম্পর্কে, বইয়ের সম্পর্কে। তো রিল্যাক্স, নো প্রবলেম, তোমরা এখানে আরামসে পড়ো, এখানে থিওরি একদম ডিটেলসে পড়ো, কোনো চিন্তা নেই, এখানেও ভালো পড়ানো হচ্ছে না, তো নো টেনশন, তোমরা পড়তে থাকো এখানে। চলো, তো আমরা শ্বসন সম্পর্কে কি কি পড়বো শুরু করা যাক। দেখো, সর্বপ্রথম আমাদের জানতে হবে, আমাদের দুটো জিনিস আমরা গুলিয়ে ফেলি। স্যার কী দুটো জিনিস? একটা হচ্ছে ব্রিদিং, একটা হচ্ছে ব্রিদিং যেটাকে বাংলায় বলা হয় শ্বাস প্রশ্বাস নেওয়া, আরেকটা হচ্ছে রেসপিরেশন, যেটাকে আমরা কি বলবো? শ্বসন। এই শ্বাস প্রশ্বাস নেওয়া আর এই শ্বসন নেওয়া আমি ছোটোবেলায় ভাবতাম একই জিনিস, কিন্তু দুটো জিনিস টোটালি ডিফারেন্ট, এক জিনিস নয়। এই দুটোর মধ্যে একটা পার্থক্য বোঝো। আমি সব লেখা আছে, তোমাদেরকে লিখিত আকারে সব দেখিয়ে দেবো, আগে ব্যাপারটা বোঝার চেষ্টা করবে। ব্রিদিং বা শ্বাস প্রশ্বাস জিনিসটা কিছুই নয়, দুটো জিনিসের মধ্যে এটা সীমাবদ্ধ। একটা হচ্ছে প্রশ্বাস, একটা হচ্ছে নিঃশ্বাস। ঠিক আছে? প্রশ্বাস আর নিঃশ্বাস। স্যার প্রশ্বাস কি, নিঃশ্বাস কি? দেখো, আমাদের ফুসফুসের সাহায্যে বায়ুমণ্ডল থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, আবার কি করি না, ফুসফুসের মাধ্যমেই আবার কার্বন ডাইঅক্সাইড আমরা ত্যাগ করি। এই যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছি, অক্সিজেন গ্রহণ করছি আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, এই জিনিসটাই হচ্ছে ব্রিদিং বা শ্বাস প্রশ্বাস, আর কিছু ব্যাপার নয়। প্রশ্বাসটা কি জিনিস? যখন আমরা ইনহেল করছি, যখন আমরা অক্সিজেন মানে অক্সিজেনটা ফুসফুস থেকে গ্রহণ করছি, যখন আমরা মানে শ্বাস নিচ্ছি আর কি, সে নেওয়াটাকে বলে প্রশ্বাস। আর যখন আমরা শ্বাস ছাড়ছি মানে CO2টা ত্যাগ করছি, সেইটাকে বলা হয় নিঃশ্বাস। ঠিক আছে? এটা মনে রাখার একটা সহজ উপায় বলে দিচ্ছি, যদি উপায়টা খুব একটা শুনতে ভালো লাগবে না, কিন্তু মনে রাখার জন্য বলছি। দেখবে বলে না যে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন বা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শেষ নিঃশ্বাস মানে কি? মানে কি? নিঃশ্বাস ত্যাগ করলো, সারা জীবনের মতো সমাপ্ত হয়ে গেল। তো নিঃশ্বাস ত্যাগ করছে মানে কি? মানে CO2টা আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, এটাকে আমরা ত্যাগ করছি, সেটা হচ্ছে নিঃশ্বাস। আর প্রশ্বাস হচ্ছে আমরা
যেটা আমরা অক্সিজেন নিচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রশ্বাস। বোঝা গেল? তো এটা সম্বন্ধে আমাদের বিশেষ কিছু জানার প্রয়োজন নেই, ব্রিদিং জিনিসটা বোঝা গেল। আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে রেসপিরেশন বা শ্বসন। স্যার শ্বসন জিনিসটা কি, হোয়াট ইজ দিস? দেখো ভালো করে বুঝবে, আমাদের শরীরে কিসের প্রয়োজন? স্যার এনার্জির প্রয়োজন। কিসের প্রয়োজন? স্যার এনার্জির প্রয়োজন। আমরা প্রথম থেকে জানি আমাদের শরীরে স্যার এনার্জির প্রয়োজন। এনার্জি ছাড়া আমরা কিছুই করতে পারবো না, কথা বলতে পারবো না, কাজ করতে পারবো না, কিছুই পারবো না। স্যার এই এনার্জি তৈরি হয় কোথায়? স্যার এনার্জি তৈরি হয় আমরা খাবার খাই বলে। আরে খাবার খাও ঠিক আছে, খাবার খেয়ে আমাদের এনার্জি তৈরি হয় কোথায়? না স্যার আমাদের কোষে তৈরি হয়। আমাদের ধরো কোনো একটা অর্গান আছে, সেই অর্গানটা অনেকগুলো কোষ মিলে তৈরি। সেই অর্গানটা যে আমাদের কাজ করবে তার জন্য এনার্জি দরকার। সেই এনার্জিটা কে জোগাবে? না এই কোষের মধ্যে এনার্জি তৈরি হয়। স্যার কোষের মধ্যে এনার্জি কিভাবে তৈরি হয়? দেখো আমরা যে খাবারটা খাই, মূলত আমি কার্বোহাইড্রেটের কথা বলবো, কারণ কার্বোহাইড্রেট থেকে সবথেকে বেশি এনার্জি পাওয়া যায়। আমি কার্বোহাইড্রেটের যে সরলতম রূপ সেটা কি বলেছিলাম? যখন ডাইজেশন আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যায়, কার্বোহাইড্রেটের সরলতম রূপ কি বলেছিলাম বলো? গ্লুকোজ। তো গ্লুকোজ কি হয়? রক্তের মাধ্যমে এই কোষে 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 প্রত্যেকটা কোষে গ্লুকোজ পৌঁছে যায়। স্যার গ্লুকোজ পৌঁছে গেলে আমাদের কাজ হয়ে গেলে এনার্জি তৈরি হয়ে যাবে? না, ওই গ্লুকোজটার দহন হতে হয়। গ্লুকোজটা কি করতে হয়? দহন হতে হয়, না হলে উৎপন্ন হবে না, তাপশক্তি উৎপন্ন হবে না, এনার্জি উৎপন্ন হবে না। স্যার এই দহনের জন্য কি প্রয়োজন? না এই দহনের জন্য প্রয়োজন আমাদের একজন হিরোকে, যার নাম হচ্ছে অক্সিজেন। অক্সিজেন যতক্ষণ না পর্যন্ত এই গ্লুকোজের সাথে আসছে, এই কোষে পৌঁছাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই গ্লুকোজের দহন হবে না, এনার্জি উৎপন্ন হবে না। বোঝা গেল? তো মনে রাখবে, এই এই শ্বসনটা এমন একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া যার মাধ্যমে এই অক্সিজেন ব্যবহার করার পর এই যে গ্লুকোজটা যে ভেঙে আমাদের এনার্জি তৈরি হলো, শক্তি উৎপন্ন হলো, এটাই হচ্ছে শ্বসন। এবার বলবে স্যার সবসময় কি অক্সিজেনের উপস্থিতি হবে? না, অক্সিজেন ছাড়াও হতে পারে, অক্সিজেনের উপস্থিত হতে পারে, অক্সিজেনের উপস্থিতিতেও হতে পারে, অক্সিজেনের অনুপস্থিতিতেও হতে পারে। বোঝা গেল? এবার কখন অক্সিজেনের উপস্থিতি কখন অনুপস্থিতি এখন ছেড়ে দাও, ওইসব মাথায় রাখতে হবে না, আমি তোমাদের নেক্সট স্লাইডে সমস্ত বুঝিয়ে দেবো। এখন শুধু এইটুকু জেনে রাখো যে এই গ্লুকোজের, এই কোষের মধ্যে থাকা যে গ্লুকোজ, এইটার ভাঙন ঘটে যে এনার্জি উৎপন্ন হয়, এই জিনিসটাই হচ্ছে শ্বসন। ক্লিয়ার? আর কোনো ডাউট আছে? চলো, যেটা বললাম তোমাদের লিখিত আকারে দেখিনি। এখন কিন্তু মাথায় কিচ্ছু রাখবে না, স্যার কোনটা সবাত শোষণ, কোনটা অবাত শোষণ, কোনটা কি কিচ্ছু মাথায় রাখার দরকার নেই। অক্সিজেন থাকবে না থাকবে, কি উৎপন্ন হবে, আমি যেটুকু বলছি সেটুকু মাথায় রাখো, যে গ্লুকোজটা ভেঙে শক্তি উৎপন্ন হলো, এটাই হচ্ছে আমাদের শ্বসন। ঠিক আছে? চলো দেখো, শ্বাস প্রশ্বাস আর শ্বসনের মধ্যে আমি এখানে ডিটেলসে তোমাদের পার্থক্য করে সমস্ত দেখিয়ে দিয়েছি যে এটি একটি বাহ্যিক ও ভৌত প্রক্রিয়া, মূলত গ্যাসীয় আদান প্রদান হয়। নাক এবং ফুসফুসের সাহায্যে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণটাকে প্রশ্বাস বলছে, আর কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাওয়াটাকে নিঃশ্বাস বলছে। আর শ্বসন জিনিসটা কি? রেসপিরেশন বা শ্বসন হলো একটি অত্যাবশ্যকীয় জৈব রাসায়নিক প্রক্রিয়া যার মাধ্যমে অক্সিজেন ব্যবহার করে বা অক্সিজেন ছাড়ায়, আমি বলছি এটা এখন মাথায় রেখো না, অক্সিজেন ব্যবহার করে বা অক্সিজেন ছাড়াই জীবন্ত কোষ খাদ্যবস্তু মূলত গ্লুকোজ ভেঙে শক্তি উৎপন্ন করে, গ্লুকোজটা ভেঙে শক্তি উৎপন্ন করছে, এটাই হচ্ছে আমাদের শ্বসন। এটুকু বোঝা গেছে? চলো নেক্সট স্লাইড দেখো। দেখো মেনলি শ্বসন আমাদের দু প্রকার হয়, একটাকে বলে সবাত শোষণ অ্যারোবিক রেসপিরেশন, একটা অ্যানারোবিক যেটাকে বলে অবাত শোষণ। স্যার সবাত অবাতটা কী জিনিস বুঝবে ব্যাপারটা। দেখো আমি প্রথমে সবাত শোষণ সম্বন্ধে তোমাদের বলি। সবাত শোষণ হচ্ছে এমন একটা শোষণ, আমি এইমাত্র তোমাদের বললাম যে আমাদের কোষের মধ্যে কি আছে না অর্গানের মধ্যে কি আছে না অসংখ্য কোষ নিয়ে অর্গানটা তৈরি হয়েছে। তো কোষের মধ্যে কি আছে না আমাদের কোষের মধ্যে অলরেডি কি চলে এসছে? গ্লুকোজ চলে এসছে। কি চলে এসছে? গ্লুকোজ চলে এসছে। মনে রাখবে এই গ্লুকোজের ভাঙনটা যখন অক্সিজেনের মাধ্যমে হবে, যখন অক্সিজেনে গ্লুকোজের ভাঙনটা করবে, তখন সেই শ্বসনটাকে আমরা বলবো সবাত শোষণ। ক্লিয়ার? ওকে স্যার। তো স্যার যখন এই যে গ্লুকোজটা O2 এসে ভাঙে, শুধু কি এনার্জি উৎপন্ন হয়? না, দেখো বুঝবে, এখানে ধরো এটা ধরো কোষ একটা, এই কোষের মধ্যে আছে কি? গ্লুকোজ আছে। আমি যখন এর সাথে O2 নিয়ে চলে আসবো, অক্সিজেনের মধ্যে ঢেলে দেবো, তখন কি উৎপন্ন করবে? মনে রাখবে প্রথম কথা তো হিউজ শক্তি উৎপন্ন করবে, এনার্জি উৎপন্ন করবে, এটা তো কনফার্ম। এর সঙ্গে উৎপন্ন হবে জল, এর সঙ্গে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড। আমি তোমাদের বারবার বলেছিলাম যে একটা কোষে যখন বিপাকীয় কার্যাবলী হয়, মিনস কি গ্লুকোজটা যখন অক্সিজেনের উপস্থিতিতে ভাঙে, সেখানে কিছু
কি হয়, বর্জ্য পদার্থ উৎপন্ন হয়। সেই বর্জ্য পদার্থ বলতে CO2, কার্বন ডাইঅক্সাইড। আমি বলছিলাম না যে অর্গান থেকে একটা এ দিয়ে পরে ভেন দিয়ে CO2 বেরিয়ে যায়, একটা আর্টারি দিয়ে ধমনী দিয়ে পরে O2 রক্ত প্রবেশ করে, বলছিলাম না। তো এখানে CO2 রক্তটা বেরোচ্ছিল কিসের জন্য বেরোচ্ছিল, না এখানে কিছু বিপাকীয় কার্যাবলী হচ্ছিল, সেই জন্য বেরোচ্ছিল। তো এই বিপাকীয় কার্যাবলীর ফলে কি উৎপন্ন হয়, CO2 উৎপন্ন হয় এবং জল উৎপন্ন হয়। এবং মনে রাখবে, শক্তি উৎপন্ন, এনার্জি কিন্তু কনফার্ম উৎপন্ন হবে হবে। এটা গেল সবাত শোষণের ব্যাপারে। ক্লিয়ার? আচ্ছা, এবারে তোমরা বুঝবে যে অবাত শোষণ কি। দেখো, সবাত শোষণ তো সবার মধ্যে ঘটে, সবাত শোষণ প্রত্যেকের মধ্যে ঘটে সবাত শোষণ। আমি এই যে সবাত শোষণের ফলে, আচ্ছা আমি পরে বলছি, সবাত শোষণ সম্বন্ধে বোঝা গেল। আমি অবাত শোষণটা বলি, তারপরে দুটোর মধ্যে পার্থক্য করবো, তাহলে তোমরা বুঝতে পারবে। চলো নেক্সট দেখো, অবাত শোষণ। দেখো, অবাত শোষণটা জিনিসটা বুঝবে। ধরো আমাদের কোষের মধ্যে না, আমাদের প্রত্যেকটা অর্গানের যে কোষ আছে প্রত্যেকের অক্সিজেন দরকার। স্যার অক্সিজেন কেন দরকার? এই মাত্র বললাম, এনার্জি উৎপন্নের জন্য। ধরো তুমি দৌড়াচ্ছ, তুমি কি করছো না দৌড়াচ্ছ, রান, তুমি এখানে কি করছো না দৌড়াচ্ছ। তখন কি হবে স্যার? তখন আমাদের শরীরে অক্সিজেনের পরিমাণ বেশি প্রয়োজন পড়ে। কেন বেশি প্রয়োজন পড়ে? কারণ আমরা যখন দৌড়াই বা ব্যায়াম করি বা এক্সারসাইজ করি, তখন আমাদের শরীরে বেশি এনার্জির প্রয়োজন হয়। আর বেশি এনার্জি কখন আমরা পাবো? যখন অক্সিজেন গিয়ে ওই গ্লুকোজের দহন ঘটাবে, তখনই আমরা বেশি এনার্জি পাবো। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, আমাদের অক্সিজেন, আমাদের একটা বডিতে অক্সিজেন তো একটা লিমিটেড মাত্রা পর্যন্ত পৌঁছাতে পারে, তার থেকে বেশি তো পৌঁছাতে পারে না। না, আমরা যতই চাই যে আমরা প্রচুর অক্সিজেন নেবো একসঙ্গে, পসিবল নয়। একটা লিমিট পর্যন্ত অক্সিজেন পৌঁছাতে পারে। এবার আমরা এখানে দৌড়াচ্ছি, ধরো সাপোজ 5-6 কিলোমিটার/আওয়ার বেগে দৌড়াচ্ছি, প্রচুর দৌড়াচ্ছি, প্রচুর পরিশ্রম করছি, প্রচুর ব্যায়াম করছি। তো সেই মুহূর্তে আমাদের শরীরে এত এনার্জি যোগান কিভাবে দেবে? সম্ভব নয়। সেই জন্য কি হয় না, অনেক সময় অক্সিজেনের অনুপস্থিতিতে, O2-র অনুপস্থিতিতে এই গ্লুকোজের দহন ঘটে যায় এবং শক্তি উৎপন্ন করে। বোঝা গেল? আর অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন ঘটে বা যে এনার্জি উৎপন্ন হয়, সেটাই হচ্ছে অবাত শোষণ। দেখো আমি আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ধরো এই একটা কোষ, এর মধ্যে কি আছে? স্যার এর মধ্যে তো গ্লুকোজ আছে। ঠিক আছে। ধরো আমার শরীরে যে পরিমাণ অক্সিজেন দরকার আছে সেই পরিমাণ অক্সিজেন পৌঁছালো না, কিন্তু আমার ইমিডিয়েট এনার্জির প্রয়োজন। আমি দৌড়াচ্ছি, ব্যায়াম করছি, কুচবি করছি, আমার ইমিডিয়েট অক্সিজেনের প্রয়োজন, এনার্জির প্রয়োজন। সেক্ষেত্রে O2-র অ্যাবসেন্সে কি হয় না, শক্তি উৎপন্ন হয়। এটাই হচ্ছে অবাত শোষণ। স্যার কীভাবে শক্তি উৎপন্ন হয়? দেখো, এটা দু প্রকার আছে। দু প্রকার বলতে, একটা মানুষের ক্ষেত্রে হয়, একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হয়। আমি প্রথমে তোমাদের ইস্টের ক্ষেত্রে বলছি। দেখো, ইস্ট একটা এককোষী প্রাণী আছে, ঠিক আছে? ইস্ট একটা এককোষী প্রাণী। এর ক্ষেত্রে কি হয় না, এর ক্ষেত্রে না অবাত শোষণ ঘটে। স্যার এই ক্ষেত্রে অবাত শোষণ ঘটলে কি ঘটবে বোঝো। যদি ইস্টের অবাত শোষণ ঘটানো হয়, তাহলে 3টে জিনিস উৎপন্ন হয়। প্রথম কথা তো এনার্জি কনফার্ম উৎপন্ন হবে। শ্বসন হচ্ছে মানে শক্তি উৎপন্ন হবে, সেটা অবাত শোষণ হোক সবাত শোষণ হোক। বোঝা গেল? তো এনার্জি উৎপন্ন হবে। এর সাথে কি উৎপন্ন হবে? স্যার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, অবশ্যই হবে। এবং এর সঙ্গে কি উৎপন্ন হবে? এর সঙ্গে ইথানল উৎপন্ন হবে। ইথানলের সংকেত কি আছে বলো? C2H5OH, ইথানল উৎপন্ন হবে। বোঝা গেল? এটা ইস্টের ক্ষেত্রে। এই ইথানলটা কি জানো? ইথানলটা হচ্ছে অ্যালকোহল। আমাদের যে সমস্ত অ্যালকোহল উৎপন্ন হয়, আমরা ইস্ট দিয়ে না আমরা কি উৎপন্ন করতে পারি? মদ উৎপন্ন হয়, বিয়ার উৎপন্ন হয়, এই যে জিনিসগুলো আছে না, অ্যালকোহল উৎপন্ন হয়, এই যে জিনিসগুলো আছে, এটা ইস্টের মাধ্যমে করা হয়। আর এই যে প্রসেসটা, এটাকে বলে ফার্মেন্টেশন প্রসেস। ঠিক আছে? ফার্মেন্টেশনের বাংলা হচ্ছে সন্ধান প্রক্রিয়া কি না, অক্সিজেনের অনুপস্থিতিতে ব্যাকটেরিয়া বা ইস্ট কি হয়, কার্বোহাইড্রেটটা ভেঙে ফেলে, শর্করাকে ভেঙে ফেলে এবং অ্যালকোহল উৎপন্ন করে। ঠিক আছে? এটা হচ্ছে সন্ধান প্রক্রিয়া। এটা গেল ইস্টের ক্ষেত্রে। আচ্ছা, এবার মানুষের ক্ষেত্রে কি হয় এটা বোঝা গেল না? মানুষের ক্ষেত্রে কি হয় দেখো, আমি নেক্সট স্লাইড বলছি। আমি এখানে অবাত শোষণ নিয়ে কিন্তু কথা বলছি। মানুষের ক্ষেত্রে কি হয় না, মানুষ যখন কি করে, ব্যায়াম করে, এক্সারসাইজ করে, দৌড়ায়, তখন বললাম যে ইমিডিয়েট এনার্জির প্রয়োজন হয়। সেই জন্য আমাদের যে মাসেল সেল আছে না, আমাদের যে পেশিকোষ আছে, পেশিকোষ এখানে কি হয়, এনার্জির প্রয়োজন হয়। তো পেশিকোষে যে সমস্ত কোষগুলো থাকে না, তখন এরা কি হয় না, এদের মধ্যে যে গ্লুকোজ থাকে,
অক্সিজেনের অনুপস্থিতিতেই এখানে এনার্জি তৈরি করে, এবং এনার্জি তৈরি করার ফলে কি উৎপন্ন হয়? মনে রাখবে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। ল্যাকটিক অ্যাসিডের সংকেত কি বলো? C3H6O3। আর কি উৎপন্ন হয়? এনার্জি। আরে এনার্জি উৎপন্ন হবেই হবে, এনার্জি উৎপন্ন হবেই হবে। বলো, বোঝা গেল? বোঝা গেছে? তার জন্য দেখবে আমরা ধরো সাপোজ প্রথম দিন আমরা জিমে গেলাম বা প্রথম দিন আমরা মাঠে গিয়ে খুব দৌড়াদৌড়ি করলাম, দেখবে আমাদের পায়ে না খুব ব্যথা হয়। এইটা যদি কন্টিনিউ 5 দিন 6 দিন পর পর করা হয়, দেখবে ব্যথাটা থাকে না, কিন্তু প্রথম দিন খুব ব্যথা হয় বা খুব দৌড়ালে ব্যথা করে। এর কারণ একটাই, যে পেশি কোষে না ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করার ফলে আমাদের পায়ে না ক্র্যাম্প আসে। ক্র্যাম্প আমাদের বলে না পায়ে ক্র্যাম্প আসে কেন? না ল্যাকটিক অ্যাসিড উৎপন্নের জন্য। দেখবে এটা তোমাদের বলে রাখি, আমাদের ব্যথা যখন হয়, আমরা যদি গরম জলের মালিশ করি, গরম জল দিয়ে মালিশ করি বা কোনো সেক দিই, দেখবে ব্যথাটা আস্তে আস্তে চলে যায়। ম্যাসাজ করার পরে না ব্যথাটা আস্তে আস্তে চলে যায়। কেন যায়? কারণ আমি তোমাদের বলি, যখনই আমি গরম জল দিচ্ছি বা সেই জায়গাটাতে ম্যাসাজ করছি না, সেখানে কি রক্ত সঞ্চালনের হার বৃদ্ধি পায়, এবং রক্তের মাধ্যমে কি হয়, যে ল্যাকটিক অ্যাসিডটা পেশিকোষে উৎপন্ন হলো, সেই ল্যাকটিক অ্যাসিডটা আস্তে আস্তে কোথায় চলে যায়? লিভারে চলে যায়। ঠিক আছে? তো ল্যাকটিক অ্যাসিড যখনই লিভারে চলে যায়, পেশিকোষে ল্যাকটিক অ্যাসিডটা মুক্ত হয়ে গেল, তখন কি হয়? আস্তে আস্তে ব্যথাটা কমে যায়। ঠিক আছে? তো আমি অবাধ শোষণের দুটো ব্যাপার আরেকবার তোমাদের আমি নেক্সট স্লাইডে দুটো একসঙ্গে বলে দিচ্ছি, শুনে নাও। দেখো, অবাধ শোষণের ক্ষেত্রে দুটো কেস আছে। প্রথম কেসটা কি বললাম? না ইস্টের ক্ষেত্রে। ইস্ট হচ্ছে এককোষী একটা ব্যাকটেরিয়া। এ কি করে? না অবাধ শোষণ ঘটায়। অবাধ শোষণ ঘটানোর ফলে এ কি করে? না এ কী উৎপন্ন হয় বলে দিচ্ছি। ইথানল উৎপন্ন হয়, CO2 উৎপন্ন হয়, এবং প্রচুর পরিমাণে নয়, শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে? আচ্ছা, মনে রাখবে, আচ্ছা আমি নেক্সটটা লিখি, তারপর দুটো একসঙ্গে কম্পেয়ার করে দিচ্ছি। নেক্সটে মনে রাখবে যে আমাদের শরীরে কোথায় উৎপন্ন হয়? পেশিকোষে। পেশিকোষে উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? মনে রাখবে ল্যাকটিক অ্যাসিড, এবং কি উৎপন্ন হয়? শক্তি উৎপন্ন হয়। শক্তি উৎপন্ন হবে, দেখো এখানেও শক্তি আছে, এখানেও শক্তি আছে, শক্তি 100% উৎপন্ন হবে। কিন্তু মনে রাখবে অবাধ শোষণের ক্ষেত্রে যদি CO2 বলে না, আমি যে কটা লাইন বলছি প্রত্যেকটা জেনে রাখবে, এক্সাম ওরিয়েন্টেড। আমি এখানে বলছি যে যদি অবাধ শোষণের ক্ষেত্রে CO2-র কথা বলে না, কখনোই পেশিকোষের কথা মাথায় যেন না আসে, সবসময় যেন ইস্টের কথা মাথায় আসে। কারণ দেখো এখানে কোথাও CO2 আছে কি? নেই। তাই যখনই CO2-র কথা বলবে, ইথানলের কথা বলবে, সবসময় মনে রাখবে ইস্টের কথা বলছে। আর ইথানলটা কি বললাম? অ্যালকোহল উৎপন্ন করে। যত প্রকার অ্যালকোহল জাতীয় শিল্প আছে সেখানে কি করা হয় না, ইস্ট দিয়ে কাজ করানো হয়। এবং এই যে ইস্ট থেকে যে ইথানল উৎপন্ন হচ্ছে, এই যে প্রসেসটাকে কি বলা হয়? ফার্মেন্টেশন বলা হয়, গাঁজন প্রক্রিয়া বা সন্ধান প্রক্রিয়া বলা হয়। ঠিক আছে? অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে, এই দুটোই অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে। আর পেশিকোষে কি উৎপন্ন হয়? কোনো CO2 উৎপন্ন হয় না। বারবার স্টুডেন্টরা গুলি ফেলে, এখানে কিন্তু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, কোনো CO2 ইথানল কিচ্ছু উৎপন্ন হয় না। ক্লিয়ার? তাহলে সবাদ শোষণ অবাধ শোষণ সম্বন্ধে বোঝা গেল। ঠিক আছে, তোমাদেরকে একটা সিম্পল কোশ্চেন করছি আমি। আচ্ছা বলো তো, কোথায় সব থেকে বেশি শক্তি উৎপন্ন হয়, সবাত না অবাতে? চলো বলো, কোথায় সব থেকে বেশি শক্তি উৎপন্ন হয় বলো? মনে রাখবে সবাত শোষণে সব থেকে বেশি শক্তি উৎপন্ন হয়, অবাধ শোষণে খুবই কম। বোঝা গেল? সবাত শোষণে অক্সিজেন পাচ্ছে না, তো অক্সিজেন যখন পাচ্ছে তখন হিউজ পরিমাণ শক্তি উৎপন্ন হবে। আর অবাধ শোষণে কি বাধ্য হয়ে উৎপন্ন করছে? অক্সিজেনের ঘাটতি পড়ছে শরীরে, আমি দৌড়াচ্ছি, আমি হাঁটছি, আমি ব্যায়াম করছি, এক্সারসাইজ করছি, ইমিডিয়েট এনার্জির প্রয়োজন, সেক্ষেত্রে সাপ্লাই দিচ্ছে। তো অবাধ শোষণে শক্তি কম উৎপন্ন হয়, সবাত শোষণে শক্তি বেশি উৎপন্ন হয়। ক্লিয়ার? আচ্ছা স্যার, সবাত শোষণ হয় কোথায়? আমি যখন তোমাদের কোর্স পড়িয়েছিলাম, আমি দুটো জায়গার নাম বলেছিলাম, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর একটা হচ্ছে সাইটোপ্লাজম কি বলেছিলাম? যে তরল যে ধাত্রটা থাকে নিউক্লিয়াসের বাইরে, যে তরল ধাত্রটা থাকে যেখানে সমস্ত অঙ্গাণু কোষে ভাসমান অবস্থায় থাকে, সেটা সাইটোপ্লাজম বলে। মনে রাখবে এই যে অবাধ শোষণ ঘটে না, অবাধ শোষণটা ঘটে তোমার সাইটোপ্লাজমে, আর এই সবাত শোষণ ঘটে মাইটোকন্ড্রিয়া। আমি যা বলছি সব লেখা আছে, টেনশন নেই, এরপরে আরও বোঝাবো। সবাত শোষণটা ঘটে কোথায়? মাইটোকন্ড্রিয়া। পরবর্তীকালে জানতে পারবে সবাত শোষণ সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া দুটো জায়গাতেই ঘটে, কিন্তু তোমরা পরীক্ষার জন্য জেনে রাখো মাইটোকন্ড্রিয়া সবাত শোষণ ঘটে, আর অবাধ শোষণ ঘটে কোথায়? সাইটোপ্লাজমে। ঠিক আছে? সবাত শোষণ কোথায় ঘটে? স্যার সবাত শোষণ সবার ক্ষেত্রে ঘটে। যদি বলি প্ল্যান্টের ক্ষেত্রে, হ্যাঁ উদ্ভিদের ক্ষেত্রেও ঘটে। যদি বলি মানুষের ক্ষেত্রে, কুকুরের ক্ষেত্রে, বিড়ালের ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে ঘটে।
সমস্ত প্রাণী, সমস্ত মানুষ, সমস্ত সবার ক্ষেত্রে সবাত শোষণ ঘটে। অবাত শোষণ কোথায় ঘটে? অবাত শোষণ শুধুমাত্র আমাদের পেশিকোষে ঘটে এবং ইস্ট ব্যাকটেরিয়া এদের মধ্যে অক্সিজেনের অভাবে অবাত শোষণ ঘটে। ঠিক আছে স্যার, নো ইস্যু। বলে দিলাম কোথায় শক্তি বেশি উৎপন্ন হয়, বাস এইটুকু ডেটাই থাকো। এখানে কিন্তু কেউ এটিপি মাথায় ঢুকিও না, ঠিক আছে? যারা ভাবছো স্যার কত এটিপি উৎপন্ন হয়, এটিপি, আমি এটিপি এখানে পড়াচ্ছি না। এটিপি আজকেই পড়াবো, যখন পড়াবো ওখানে ব্যাপারটা ক্লিয়ার করে দেবো, স্টেপ বাই স্টেপ চলো, একসঙ্গে খিচুড়ি পাকিয়ে দিও না, ঠিক আছে? তখন এটিপির কথা বাদ দাও, এটা যেন মাথায় থাকে। যেগুলো বললাম সেগুলো একটা ছক আকারে তোমরা আগে দেখে নাও একবার। আচ্ছা, ছকটা দেখানোর আগে আমি আরেকটা জিনিস তোমাদের একটু বলে দিই। একটা সমীকরণ তোমাদের দেখানোর প্রয়োজন, সেটা আমি একবার দেখিয়ে দিই, নাহলে পরবর্তীকালে বলবে স্যার আমাদের বলেনি কেন। দেখো, সবাত শোষণের ক্ষেত্রে আমি এইমাত্র বললাম যে আমাদের যে গ্লুকোজ থাকে, গ্লুকোজের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়, তারপরে এনার্জি উৎপন্ন হয়। গ্লুকোজের সংকেত কি মনে রাখবে? C6H12O6, ঠিক আছে? এর সঙ্গে মনে রাখবে ছ অণু অক্সিজেন যুক্ত হয়। কি উৎপন্ন করে না? 6CO2, 6 অণু কার্বন মলিকিউল উৎপন্ন, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এর সঙ্গে 6 অণু জল উৎপন্ন করে এবং এর সঙ্গে এনার্জি উৎপন্ন করে, শক্তি উৎপন্ন করে। কত কি এনার্জি সব পরে জানবে, এনার্জি উৎপন্ন করে। ক্লিয়ার? সংকেতটা মনে রাখবে C6H12O6। কেন মনে রাখতে বলছি? তোমাদের জিজ্ঞাসা করবে যে গ্লুকোজের মধ্যে কত অণু কার্বন পরমাণু থাকে, বলো কত অণু থাকে, তখন বলতে পারবে 6 অণু। যদি বলে যে কার্বন ডাইঅক্সাইড কত অণু তৈরি হয়, বলতে পারবে 6 অণু। যদি বলে যে কত অক্সিজেন যুক্ত হয়, 6 অণু। তো কত অণু জল উৎপন্ন হয়, 6 অণু। আর শক্তি উৎপন্ন হয়। এটা হলো সবাত শোষণের ক্ষেত্রে। ওকে স্যার, নেক্সট বলছি অবাত শোষণের ক্ষেত্রে কি হয়। স্যার কি হয় দেখো, এক্ষেত্রেও গ্লুকোজই ভাঙন ঘটে না, সেই 6H12O6-এরই ভাঙন ঘটে, কিন্তু অক্সিজেন যুক্ত হয় না। এখানে যেমন অক্সিজেন যুক্ত হয়েছিল, এখানে স্যার অক্সিজেন যুক্ত হবে না। কি হবে? অক্সিজেনের অনুপস্থিতিতে ভাঙবে। ভেঙে কি হবে স্যার? এক হতে পারে ইথানল C2H5OH, যেটা অ্যালকোহলের ক্ষেত্রে বললাম। এর সঙ্গে কি উৎপন্ন হয় বলো? কার্বন ডাইঅক্সাইড। আর কি হয়? এনার্জি উৎপন্ন হয়। এটা একটা প্রসেস হতে পারে, যেটা কার ক্ষেত্রে ঘটছিল বলো? ইস্টের ক্ষেত্রে। আরেকটা হতে পারে আমাদের পেশিকোষে যেটা ঘটে, সেটা কি উৎপন্ন হয় বলো? ল্যাকটিক অ্যাসিড এবং এর সঙ্গে শক্তি উৎপন্ন হয়। এটা কার ক্ষেত্রে ঘটছিল? পেশিকোষের ক্ষেত্রে। বলো, এখনো পর্যন্ত কোনো ডাউট আছে? কোথাও কোনো ডাউট আছে? থাকার কথা নয়। চলো নেক্সট স্লাইড দেখো সবাত শোষণ সম্পর্কে আমি যা বললাম দেখো, এখানে রিপিট করছি না। সবাত শোষণ বা যেটাকে বলে অ্যারোবিক রেসপিরেশন, যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের উপস্থিতিতে ঘটে, খাদ্যবস্তু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, জল এবং প্রচুর পরিমাণে শক্তি জমা সবাত শোষণ বলে। উপস্থিতি অধিকাংশ উদ্ভিদ উন্নত প্রাণীদের মধ্যে এই প্রক্রিয়া দেখা যায়। কোথায় ঘটে না? মাইটোকন্ড্রিয়ায় ঘটে। এই পদ্ধতিতে এক অণু গ্লুকোজ থেকে প্রায় 38 এটিপি উৎপন্ন হয়। এটা এখন মনে রাখার দরকার নেই, এটিপি আমি বলবো তখন বোঝাবো। তুমি মনে রাখো যে 38 এটিপি উৎপন্ন হয়। রাসায়নিক সমীকরণ কি আছে? এইমাত্র বলে দিলাম, C6H12O6 এর সঙ্গে 6 অণু অক্সিজেন যুক্ত হয়ে গেল, 6CO2, 6H2O, আর এনার্জি উৎপন্ন হয়ে গেল। বোঝা গেল? এটা গেল আমাদের সবাত শোষণ। নেক্সট অবাত শোষণ দেখো। অবাত শোষণ দেখো, অবাত শোষণের ক্ষেত্রে এটা পুরো এনসিআরটির লেখাটা পুরো তুলে দিয়েছি আমি, ঠিক আছে? কোষের ভেতরে খাদ্যের ভাঙন অক্সিজেন অনুপস্থিতি ঘটতে পারে, একে অবাত শোষণ বলে। কিছু জীবের বায়ুর অনুপস্থিতি বেঁচে থাকতে পারে, যেমন ইস্ট। এই জীবদেহে অবায়ুজীবী জীব বলে। অবাত শোষণের মাধ্যমে তারা শক্তি পায়। অক্সিজেনের অনুপস্থিতিতে খাদ্য কার্বন ডাইঅক্সাইড এবং অ্যালকোহলে পরিণত হয়। এই সামান্য পরিমাণ খাদ্য মুক্তি ঘটে খাদ্যস্থ শক্তির। দেখো, গ্লুকোজটা অক্সিজেনের অনুপস্থিতিতে অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড, শক্তিটা কার ক্ষেত্রে? ইস্টের ক্ষেত্রে। ইস্ট এককোষী একটা জীব, অবাত শোষণ করে। অ্যালকোহল উৎপন্ন হওয়ার জন্য ইস্ট মদ ও বিয়ার তৈরিতে ব্যবহৃত হয়। ঠিক আছে, নেক্সট দেখো, এটা গেল ইস্টের ক্ষেত্রে। এবার মানুষের যে পেশিকোষে ঘটে, নেক্সট স্লাইডে দেখো যখন আমাদের দেহে অক্সিজেনের সাময়িক অভাব দেখা যায়, তখন পেশিকোষ খুব অল্প সময়ের জন্য অবাত শোষণ করতে পারে। ভারী ব্যায়াম করার সময়, দ্রুত দৌড়ানোর সময়, অনেকক্ষণ ধরে সাইকেল চালানোর সময় বা হাঁটাহাঁটি করার সময় আমাদের শরীরে শক্তির চাহিদা সৃষ্টি হয়। শ্বাসক্রিয়ার সময় যে সীমিত পরিমাণ অক্সিজেন দেহে প্রবেশ করে, তার শক্তির চাহিদা পূরণ করতে পারে না, তখন এই শক্তির চাহিদা মেটানোর জন্য পেশিকোষে অবাত শোষণ ঘটে। বোঝা গেল? গ্লুকোজ অক্সিজেনের অনুপস্থিতিতে কি হয়? ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয় এবং শক্তি উৎপন্ন হয় পেশিকোষে। কঠোর শারীরিক পরিশ্রম, ভারী ব্যায়াম, এসব খিলফিল ধরে যায়, ক্র্যাম্প চলে আসে,
পেশি কোষে খিল ধরে, যে ক্র্যাম্প কেন আসে, এই জন্যই ক্র্যাম্প আসে। এই অবাত শোষণের কালে গ্লুকোজ আংশিকভাবে ভেঙে গিয়ে ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়। পেশি কোষে ল্যাকটিক অ্যাসিড জমে যাওয়ার কারণে পেশিতে খিল ধরে যায়, ব্যথা শুরু হয়। কিছু সময় পর জায়গাটি মালিশ করলে বা গরম জলে সেক দিলে ব্যথা দূর হয়। মালিশ বা ম্যাসাজ করলে দেহে রক্ত সঞ্চালনের হার বেড়ে যায়। রক্তের মাধ্যমে অধিক পরিমাণ ল্যাকটিক অ্যাসিড পেশি কোষ থেকে যকৃতে পৌঁছায়। এই দেখো লেখা আছে, পেশি কোষ থেকে ল্যাকটিক অ্যাসিড দূরীভূত হওয়ার ফলে আমরা আরাম বোধ করি। ঠিক আছে, এবার আমরা সবাত শোষণ আর অবশোষণের মধ্যে যে ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা একবার দেখে নেবো। এটা তোমরা পড়ে নেবে, এটা তোমরা যা বলে দিয়েছি এর বাইরে আর কিছু বলতে হবে না। অক্সিজেনের প্রয়োজন আছে, এখানে অক্সিজেনের প্রয়োজন নেই, এটা সবাত, এটা অবাত। ঠিক, আর দুটোই মনে রাখবে, এটা অ্যারোবিক, এটা অ্যানারোবিক, এটা মনে রাখবে। কিন্তু ইংলিশটাও মনে রাখতে হবে। ইংলিশটা বারবার দিচ্ছি আমি, পাগল নই, এমনি দিচ্ছি, কারণ কোশ্চেন দিয়ে দেবে, এরকম দিয়ে দেবে অ্যারোবিক। আর যারা সবাত পড়ে যাবে, স্যার কোশ্চেন কমন পাইনি বলে চলে আসবে। এটিপি দেখো, এটিপি এখানে উৎপন্ন হয় বেশি, এখানে উৎপন্ন হয় কম। এখানে 36 to 38, এখানে 2 এটিপি অনলি। কার্বন ডাইঅক্সাইড এবং H2O উৎপন্ন হয় লাস্ট। এখানে অ্যালকোহল উৎপন্ন হয় বা ল্যাকটিক অ্যাসিড ও CO2 উৎপন্ন হয়। ঘটার স্থান কোথায়? মাইটোকন্ড্রিয়া। এটা ঘটে সাইটোপ্লাজমে। এটা মানুষ, প্রাণী, উদ্ভিদের ক্ষেত্রে। এটা ইস্ট, ব্যাকটেরিয়া, পেশিকোষ, যেখানে অক্সিজেনের অভাব হবে সেখানেই ঘটবে। দীর্ঘ সময় ধরে শক্তি সরবরাহ করতে সক্ষম হয়, কিন্তু অবাত শোষণ কি? সাময়িকভাবে সাপ্লাই দেওয়ার জন্য শক্তি, স্বল্প সময়ের জন্য শক্তি সরবরাহ করে। আর সংক্ষিপ্ত তোমাদের বলেই দিয়েছি, এখানে নতুন করে কিছু বলার নেই। চলো নেক্সট দেখো। এরপরে তোমাদের যে আমি স্লাইডটা দেখাবো, আমি কোথাও কাটছাট করিনি, পুরো এনসিআরটিতে যেরকমটা আছে আমি পুরো সেরকমটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। কারণ এই স্লাইডে যদি তোমরা বুঝে যাও, স্লাইডটা তোমাদের দেখায় এত সাসপেন্স না রেখে, এই যে স্লাইডটা আছে না, এই স্লাইডের মধ্যে এই পুরো চ্যাপ্টারটা আমি এখানেই শেষ করে দেবো। ভালো করে বুঝবে, পুরো চ্যাপ্টারের পুরো সারমর্ম আমি এই একটা স্লাইডের মধ্যে শেষ করে দেবো। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, আর যত প্রশ্ন আসে এই স্লাইডটা থেকে আসবে, এর বাইরে কোনো কোশ্চেন যাবে না। দেখো, বুঝবে। দেখো, আমি প্রথমে কি বলেছিলাম, আমাদের যে গ্লুকোজ আছে C6H12O6, ঠিক আছে, এই গ্লুকোজটা আমাদের কোথায় থাকে? স্যার কোষের মধ্যে থাকে। কোথায় থাকে? এখানে কি আছে কোনো ধ্যান দেবেন, আমি যেটা বলছি থেকে ধ্যান দাও। এটা কোথায় আছে? না স্যার আমাদের কোষের মধ্যে গ্লুকোজ আছে। তো এটা কত অনুযুক্ত কার্বন? বলো বলো। 6 কার্বন। দেখো 6 কার্বনযুক্ত মৌল লেখা আছে। ওকে, আমাদের কোষের মধ্যে সাইটোপ্লাজমের মধ্যে, সাইটোপ্লাজম তো তোমরা জানো যে তরল ধাত্রটা থাকে, নিউক্লিয়াসের বাইরে যে তরল ধাত্রটা থাকে সেটা সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে এই গ্লুকোজের না ভাঙন ঘটে। স্যার অক্সিজেনের উপস্থিতিতে না অনুপস্থিতিতে? এখানে অক্সিজেনের কোনো প্রয়োজনই নেই। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। কি ফার্স্ট স্টেপ? সাইটোপ্লাজমের মধ্যে এই গ্লুকোজটার কি ঘটে? ভাঙন ঘটে। কি ঘটে? ভাঙন ঘটে। কি উৎপন্ন হয়? পাইরুভেট পরিণত হয়। স্যার পাইরুভেটের সংকেত কি? জানার প্রয়োজন নেই, আমিও জানি না, তোমাকেও জানতে হবে না। পাইরুভেট উৎপন্ন হয়। মনে রাখবে, পাইরুভেট হচ্ছে 3 কার্বনযুক্ত মৌল। আরে মনে থাকবে, পাইরুভেট 3 কার্বনযুক্ত মৌল। যদি জানতে চাও পাইরুভেটের সংকেত বলে দিচ্ছি, কিন্তু প্রয়োজন নেই। C3H4O3, ঠিক আছে। তো এটা দেখো, কার্বনটা কত অনুযুক্ত মৌল আছে বলো? 3 কার্বনযুক্ত মৌল। ঠিক আছে স্যার, তাহলে প্রথমে আমাদের এই গ্লুকোজটা সাইটোপ্লাজমের মধ্যে ভাঙন ঘটে গেল। এটা ফার্স্ট স্টেপ, এটা ফার্স্ট স্টেপ। এর জন্য কোনো অক্সিজেন উপস্থিতি অনুপস্থিতির কোনো গল্প নেই। এরপর এটা 3টে সেগমেন্টে ভাগ হয়ে যায়। স্যার কী সেগমেন্ট? প্রথমটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে, যেটা আমাদের শরীরে ঘটে। কোথায় হয় বলেছিলাম বলো? এই মাত্র বলেছিলাম, মাইটোকন্ড্রিয়াতে হয়। আর যখনই এই C6H12O6 এর ভাঙন ঘটে অক্সিজেনের মাধ্যমে, আরে কত? 6O2, যখন ভাঙন ঘটে কী কী উৎপন্ন হয় বলেছিলাম বলো? 6CO2, 6 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এর সঙ্গে কি উৎপন্ন হয়? জল উৎপন্ন হয়। এর সঙ্গে কি উৎপন্ন হয়? এনার্জি উৎপন্ন হয়। বলেছিলাম না বলিনি? তো দেখো কি লেখা আছে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, জল উৎপন্ন হয় এবং শক্তি উৎপন্ন হয়। বোঝা গেল? তো এই পার্টটা আমাদের ক্লিয়ার যে আমাদের শরীরে এটা উৎপন্ন হচ্ছে। আর এটাকেই আমরা কি বলে ডাকছি? আরে কি বলে ডাকি বলো? সবাত শোষণ বলে ডাকি। আমি অবাত শোষণের ক্ষেত্রে দুটো কেস বলেছিলাম। একটা বলেছে অবাত শোষণ মানে অক্সিজেনের অনুপস্থিতিতে, যেটা লেখা আছে অক্সিজেনের অনুপস্থিতিতে, দুটো কেস। একটা বলেছিলাম ইস্টে। ইস্টের ক্ষেত্রে কী হয় বলেছিলাম? ইথানল উৎপন্ন হয়। ইথানল, আরে ইথানল মনে নেই কী সংকেত বলেছিলাম? C2H5OH। কার্বন কত কত অণু আছে বলো? 2। তো এখানে দেখো লেখা আছে 2 কার্বনযুক্ত যৌগ ইথানল। আর কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং শক্তি উৎপন্ন হয়। এখানে কোনো ল্যাকটিক অ্যাসিডের গল্প নেই। এটা গেল কোথায়? ইস্টের ক্ষেত্রে বলেছিলাম। এটা বলেছিলাম ইস্টের ক্ষেত্রে। আরেকটা কেস বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের পেশি কোষে। কি বলেছিলাম? ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে। স্যার ল্যাকটিক অ্যাসিডের সংকেত কি? আরে কতবার বলবো ল্যাকটিক অ্যাসিডের সংকেত বলো? C3H6O3।
তো যদি বলা হয় ল্যাকটিক অ্যাসিড কত কার্বনযুক্ত মৌল, না 3 কার্বনযুক্ত মৌল স্যার। ঠিক আছে, ইথানল কত কার্বনযুক্ত মৌল, না স্যার 2 কার্বনযুক্ত মৌল। ঠিক আছে, যদি বলে গ্লুকোজ কত কার্বনযুক্ত মৌল, স্যার 6 কার্বনযুক্ত মৌল। এই যে 6 কার্বনযুক্ত মৌল, বোঝা গেছে? এগুলো কিন্তু পরীক্ষায় আসে, যে পয়েন্টগুলো আমি বলছি। তো এখানে কি উৎপন্ন হয় বলো? আমাদের পেশি কোষে যেটা উৎপন্ন হয়, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হয়, আর কি উৎপন্ন হয়? আর কিছুই উৎপন্ন হয় না, এই দুটোই উৎপন্ন হয়। এই হচ্ছে পুরো গল্প। যখন আমরা যা কোশ্চেন করবো দেখবে এর মধ্যে থেকে এসছে, বা যা কোশ্চেন আসবে এর মধ্যে থেকে আসবে। ঠিক আছে, বিভিন্ন বিক্রিয়া পথে গ্লুকোজের ভাঙন। আশা করি বোঝা গেছে। আর এই কার্বন যে বললাম কত কার্বনযুক্ত মৌল, এগুলো কিন্তু প্রত্যেকটা মনে রাখতে হবে। এবার তোমাদের মনের মধ্যে একটা কোশ্চেন তখন থেকে ঘুরছে, স্যার এটিপি, স্যার এটিপি, এটিপি কি? চলো আমরা নেক্সট স্লাইডে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মিস্টার এটিপি কি নিয়ে। এটিপি জিনিসটা কি দেখো, আগে বোঝার চেষ্টা করবে, তারপরে তো বইয়ের লেখা নোট আছে, তোমাদের কাছেও আছে, আমার কাছেও আছে, আমি দেখিয়ে দেবো। প্রথম কথা হচ্ছে এটিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, লেখা আছে, দেখিয়ে দেবো, মোটামুটি জেনে রাখো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে স্যার, লিখে দেখিয়ে দিতে হবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, দেখো ব্যাপারটা বুঝবে। ধরো আমি তোমাকে বা কেউ, ধরো একজন কি করছে, বাড়িতে দেখবে আগে যখনই কেউ আসতো না, মামা এলো, মাসি এলো, পিসি এলো, হাতে না কিছু করে টাকা দিয়ে যেত। কখনো 10 টাকা দিত, কখনো 5, আরে আগেকার দিনে থোড়ি না 500 টাকা 1000 টাকা দিত, 10 টাকা দিত, 5 টাকা দিত, কেউ 2 টাকা দিত, এইভাবে দিত। এখনকার সময় কি হয়, আরও বেশি বেশি টাকা দেয়, কখনো কখনো 50 টাকাও পেতাম। কি করা হতো না, এই টাকাগুলো না জমানো হতো, কোন একটা গুল্লাকে জমানো হতো, কোন একটা কি বলবো পিগি ব্যাংক টাইপের থাকতো, মাটির ভাঁড় থাকতো, সেখানে জমানো হতো। তো ধরো জমি 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 সাপোজ বলছি 500 টাকা হলো, তখন কি করা হতো, বাবাকে সে টাকাটা দিয়ে দেওয়া হতো, যে বাবা আমি তোমাকে এতগুলো খুচরো টাকা দিলাম, আমাকে একটা কাজ করো, একটা মোটা 500 টাকা নোট দিয়ে দাও। কি হবে না, আমার টাকা হারিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। ঠিক কি না? আমার হারিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। যখন আমার প্রয়োজন হবে আমি এই 500 টাকা থেকে ভেঙে নেবো, যে চলো আমার এখানে 100 টাকা দরকার, 100 টাকা ভেঙে নিলাম, 400 টাকা আমার কাছে রেখে দিলাম। ধরো 200 টাকা দরকার, তাহলে 300 টাকা আমার কাছে রেখে নিলাম। কিন্তু আমার যদি এরকম 10 টাকা, 2 টাকা, 1 টাকা, 5 টাকা, 4 টাকা এরকম করে থাকে, দিয়ে 500 টাকা থাকে, তাহলে হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা প্রবল। ঠিক সেরকমই যখন এই শ্বসনের ফলে শক্তি উৎপন্ন হয় না, তখন সেটা কি হয় না, এটিপি আকারে উৎপন্ন হয়, এটিপি আকারে। এটা হচ্ছে একটা কি বলবো, এনার্জি কারেন্সি। এনার্জি কারেন্সি, যেমন আমাদের টাকার ক্ষেত্রে একটা কারেন্সি ইউজ করা হয়, তেমনি এটা হচ্ছে একটা এনার্জি কারেন্সি। ঠিক আছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় না, এডিপি থাকে। ঠিক আছে, এডিপি হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট। ঠিক আছে, এই এডিপির মধ্যে যে এই ফসফেট থাকে না, এই এনার্জির মাধ্যমে না এই ফসফেট বন্ডটাকে ভেঙে নেয়। ঠিক আছে, এবং তৈরি হয় এটিপি। বোঝা গেল? দেখো এই জায়গাটা ভালো করে বুঝবে, আমি এটা মুছে দিচ্ছি, আমি নেক্সট স্লাইডে বোঝাচ্ছি। দেখো যখন আমাদের শ্বসন চলে না, তখন একটা মুক্ত শক্তি থাকে যেটাকে বলা হয় এডিপি। ঠিক আছে, এই এডিপির সঙ্গে যখন আমি ফসফেট গ্রুপ যুক্ত করব না, তখন আমার কি তৈরি হবে না, এটিপি তৈরি হবে। বুঝবে, এক একটা কোশ্চেন বুঝবে। এই যে এডিপির সঙ্গে দেখো, এটা না কার্বনিক। ঠিক আছে, এটা হচ্ছে এর মধ্যে কোনো কার্বন যুক্ত থাকে না। দেখো এত কিছু ভাবার দরকার নেই, এটা থেকে এত ডিপলি প্রশ্ন আসে না, শুধু এইটুকু মনে রাখো, এই যে ফসফেট গ্রুপটা থাকে না, এর মধ্যে না কোনো রকম কোনো কার্বন যুক্ত থাকে না, আর এর সঙ্গে কিন্তু কার্বন যুক্ত থাকে। যখন এই এডিপি এর সাথে এই পি যুক্ত হলো, এটাকে আমরা কি বলবো, এই যে যুক্ত হলো না, এটাকে না এনসিইআরটিতে বলে ফসফেট লিঙ্কেজ। ফসফেট লিঙ্কেজ, বা বাংলায় বলতে পারো কি, ফসফেট বন্ধন বলতে পারো, ফসফেট বন্ধন। তো এটাতে মিলে এটিপি তৈরি হয়েছে না। তো যখন আমাদের প্রয়োজন হবে, যখন আমাদের এই এটিপি, যখন আমাদের এনার্জি প্রয়োজন হবে, দেখো এই এডিপির সঙ্গে পিটা যে জুড়ছে না, আমাদের এই কোষের মধ্যে যে এনার্জি থাকে, সেই এনার্জি অ্যাড করেই এই এডিপি আর পিটা যুক্ত হয়, তারপরে এটিপি তৈরি হয়। যখন প্রয়োজন হয় তখন এটিপিটা ভেঙে যায় এবং ফসফেট বন্ধনটা আলাদা হয়ে যায়, এডিপির সঙ্গে পি আলাদা হয়ে যায়। আর যখন এই বন্ধনটা মুক্ত হয়, তখন কোশ্চেন আসে যে কতটা শক্তি উৎপন্ন হয়। মনে রাখবে 30.5 কিলো জুল পার মোল। আমরা যখন কেমিস্ট্রি পড়বো তখন বুঝতে পারবো 1 মোল সমান 6.023 × 10⁻23 হয়। তাহলে 1 মোল যখন এই বন্ড ভাঙবে, তখন এই এত শক্তি উৎপন্ন হবে 30.5 কিলো জুল।
ব্যাস, শুধু এইটুকু জেনে রাখো। তাহলে ফসফেট লিঙ্কেজ বোঝা গেল বা ফসফেট বন্ধন বোঝা গেল। এডিপির সঙ্গে যখন এই ফসফেটটা যুক্ত হয়ে যায় তখন সেটাকে ফসফেট লিঙ্কেজ বলে। আর মনে রাখবে যে এই যে ফসফেটটা থাকে এর সঙ্গে কোনো কার্বন পরমাণু যুক্ত থাকে না, কিন্তু এর সঙ্গে কার্বন পরমাণু যুক্ত থাকে, এবং এই দুটো মিলেই আমাদের এটিপি তৈরি করে, যেটাকে আমরা এনার্জি কারেন্সি বলি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট নামে ডাকি। এবং এটিপি যখন আমাদের এনার্জির প্রয়োজন হয় তখন এই এটিপিটাই ভেঙে যায়, তখন এই অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে ফসফেটটা আলাদা হয়। আর এই যে বন্ধনটা যখন যে মুহূর্তে মানে ভাঙে, এই বন্ধনটা ভেঙে যায়, তখন এই শক্তিটা উৎপন্ন হয়। ভালো বোঝা গেল? এর বাইরে আর কিছু জানার প্রয়োজন নেই। ওকে, তো চলো এটাই আমরা লিখিত আকারে একবার দেখে নিই। দেখো, তোমাদের না মনে হতেই পারে যে স্যার সিম্পল বলে দিলেই হয় যে এত উৎপন্ন হয়, এত মূল উৎপন্ন হয়, এখানে এত উৎপন্ন হয়, এটা এটিপি সমান এডিনোসিন টাইপ, এত কিছু। দেখো অ্যাকচুয়ালি প্রবলেম এটাই না যে তোমরা মুখস্থ করে আসছো। দেখো সায়েন্স ব্যাপারটা এইগুলো না মুখস্থ করার ব্যাপার নয়। যদি একবার বুঝে পড়তে পারো না, আর যদি খাতায় একবার নোট বানিয়ে নিতে পারো না, তোমাদের যদি রিভিশন করে যাও না, তাতেই কাজ হয়ে যাবে। ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিসকে আমি বোঝানোর চেষ্টা করি। আমিও পারি একটা নোট, আমার নোট সমস্ত বানানো আছে, তোমরা দেখেছো। তো নোটের মধ্যে এটা নিচে নিচে আন্ডারলাইন করে দিলাম, এই দাগ দিয়ে দিলাম, একটা ক্লাসেই পুরো উড়ে যাবে রেসপিরেটরি সিস্টেম, লাগবেই না দুটো ক্লাস, 15-20 মিনিটের মধ্যে খেলা শেষ। কিন্তু ক্লাস বড় হয় একটাই কারণ, যে তোমাদের যতটা সম্ভব আমি নলেজটা দেওয়ার চেষ্টা করি যাতে তোমরা না ভুলো জিনিসটা আর। ঠিক আছে, চলো দেখো এখানে আমি এটার কথাই তোমাদের বলছিলাম যে অ্যাডিনোসিন ডাইফসফেট এর সঙ্গে ফসফেট গ্রুপটা যুক্ত হয়, তারপরে কি তৈরি হয় না, এটিপি তৈরি হয়। আর এটিপি যখন আমাদের এনার্জি কারেন্সির প্রয়োজন পড়ে তখন এই বন্ডটা ভেঙে যায়, সেখান থেকে আমরা শক্তি পাই। আর কতটা শক্তি পাই দেখো এখানে লেখা তো থাকার কথা, দেখো 30.5 কিলোজুল পার মোল। আর বাকি যা আছে তোমাদের সব বলে দিলাম, এখান থেকে পড়ে নেবে, এগুলো বলে ফালতু সময় নষ্ট করে লাভ নেই। ঠিক আছে, চলো এবার আমরা এই যে আমাদের রেসপিরেশন সম্বন্ধে আমরা ডিটেলসে পড়ে নিচ্ছি, সবার শোষণ, অবাধ শোষণ, এটিপি কীভাবে তৈরি হয় না তৈরি হয়, ডিটেলসে পড়ে নিচ্ছি। এবং এর থেকে আমাদের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসে, এবার তোমরা নিজেরা করতে পারো কিনা একবার ট্রাই করো। চলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখি একবার। দেখো ফার্স্ট কোশ্চেন করতে পারছো কিনা বলো। এটিপি এর পূর্ণরূপ? স্যার ইজি কোশ্চেন, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট। নেক্সট কোশ্চেন বলছে নিচের কোন কার্বন অণু শ্বাস প্রশ্বাসের সময় গঠিত হয়? বলো কোন কার্বন অণু গঠিত হয়? বলো অ্যান্সার বলো। নিচের কোন কার্বন অণু? দেখো আমি কি বলেছিলাম তোমাদের মনে আছে? কি বলেছিলাম? এখানে দেখতে পাচ্ছি কোথাও কোনো রকম সবাত শোষণের গল্প বলেনি। ঠিক আছে, সবাত শোষণের কিছুই বলেনি। তো সব জায়গায় দেখো ইথানল, ল্যাকটিক অ্যাসিড, ইথানল, ম্যালিক অ্যাসিড এইসব বলেছে। কোথাও কি এখানে কোনো রকম কার্বন ডাইঅক্সাইড, এনার্জি, ওয়াটার কিছু বলেছে না? তার মানে এটা আমাদের বুঝে নিতে হবে যে এটা অবাত শোষণের গল্প হচ্ছে। অবাধ শোষণের গল্পে আমি দুটোর ক্ষেত্রে দুটো রকম বলেছিলাম। যেখানে আমি ইস্ট বলেছিলাম সেখানে বলেছিলাম ইথানল, কার্বন ডাইঅক্সাইড, এনার্জি উৎপন্ন হবে। আর যেখানে আমাদের পেশিকোষের ব্যাপারে বলেছিলাম সেখানে বলেছিলাম দুটো শুধু গল্প আছে, একটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড আর একটা হচ্ছে এনার্জি। দেখো এখানে ইথানল আর ল্যাকটিক অ্যাসিড একসঙ্গে দিয়েছে, কোনোভাবেই সম্ভব নয়। এখানে ইথানল আর ম্যালিক অ্যাসিড দিয়েছে। আরে ইথানলের সঙ্গে কোনো অ্যাসিড ছিল? আরে বলো বলো, ইথানল ছিল। আবারও বলছি, এখানেই ক্লাসে মুখস্থ করে দেবো তোমাদের। ইথানলের সঙ্গে কি ছিল? কার্বন ডাইঅক্সাইড ছিল, এনার্জি ছিল। দেখো এখানে দেখো ল্যাকটিক অ্যাসিডের সঙ্গে পাইরুভেট আছে। বলো। আচ্ছা একটা জিনিস তোমাদের বলা হয়নি, আমি জাস্ট একবার ওই স্লাইডটায় গিয়ে তোমাদের বলে দিই একবার, খুব বড় মিস্টেক হয়ে গেছে। এই যে আমি এক্ষেত্রে বলেছিলাম না যে গ্লুকোজ থেকে সাইটোপ্লাজমে কি হয়, পাইরুভেট উৎপন্ন হয়। তো এই যে প্রসেসটাকে না বলা হয় গ্লাইকোলাইসিস, যদিও পরীক্ষায় আসে না তাও জেনে রাখো। হ্যাঁ, এই প্রসেসটাকে বলা হয় গ্লাইকোলাইসিস। ঠিক আছে, মোটামুটি জেনে রাখো। ঠিক আছে, চলো ওই কোশ্চেনে ফিরে যাই আবার। আচ্ছা ওই কোশ্চেনটা তো এই রিলেটেডই না। এই দেখো গ্লুকোজ কি ছিল বলো? যেখানে আমাদের ল্যাকটিক অ্যাসিড ছিল, ল্যাকটিক অ্যাসিড আর কোথায় বলো? পাইরুভেট। এই দেখো পাইরুভেট 3 কার্বনযুক্ত মৌল। ঠিক আছে, তো আমি যাই উৎপন্ন হোক না কেন, আমার ইথানল এইসবই উৎপন্ন হোক, সেটাও পাইরুভেটের পাশ দিয়ে আমাকে পাস করতে হবে। প্রথমে পাইরুভেট উৎপন্ন হবে, বা আমাদের ল্যাকটিক অ্যাসিড শক্তি উৎপন্ন হোক, সেটাও পাইরুভেট উৎপন্ন করতে হবে, বা আমাদের কার্বন ডাইঅক্সাইড জল শক্তি উৎপন্ন হোক, সেটা পাইরুভেট আমাদের মাস্ট ইম্পর্টেন্ট। প্রথমে যেটা ঘটে যায় সাইটোপ্লাজমে। ঠিক আছে, কোশ্চেনটা একবার দেখো। দেখো এই কোশ্চেনটা ছিল নিচের কোন কার্বন অণু শ্বাস প্রশ্বাসের সময় গঠিত হয়? এটা বললাম হবে না, এটা বললাম হবে না। পাইরুভেটের সঙ্গে ইথানল না, পাইরুভেটের সঙ্গে ইথানল আছে, তারপরে কার্বন ডাইঅক্সাইড আছে, এনার্জি আছে। এখানে শুধু ল্যাকটিক অ্যাসিডের গল্প দিয়েছে। ল্যাকটিক অ্যাসিড এবং পাইরুভেট কোন কার্বন অণু শ্বাস প্রশ্বাসের সময় গঠিত হয়? আর এছাড়াও আমরা জানি ইথানলটা মেনলি ইস্টের জন্য, ইস্ট যে এককোষী জীব আছে তার জন্য, তো ওটা তো কোনোভাবেই পসিবল নয়।
ঠিক আছে, তো ল্যাকটিক অ্যাসিডই আমাদের মানব দেহে শ্বাস প্রশ্বাসের সময় গঠিত হয়। চলো নেক্সট কোশ্চেন। বলছে কোষের কোন অঙ্গাণুতে পাইরুভেট নামক 3 কার্বনযুক্ত অণুতে কোষীয় শ্বসনের প্রথম ধাপটি ঘটে? বলো, দেখো যা পরিচিত সেখান থেকে কোশ্চেন আসছে কিনা। এটা 2022-এর গ্রুপ ডির প্রশ্ন, মিলিয়ে দেখে নাও যদি আমি ভুল বলে থাকি। বলো, অনেস্টলি অ্যান্সার দেবে, ঠিক আছে? মানে এটা করো না কি আমি বলে দিচ্ছি অ্যান্সার, প্রথমে পজ করে নিজের অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, তারপর তুমি বলবোই। কোষের কোন অঙ্গাণুতে পাইরুভেট নামক 3 কার্বনযুক্ত কোষীয় শ্বসনের প্রথম ধাপটি কোথায় ঘটে? বলো, সাইটোপ্লাজমে ঘটে। প্রথম ধাপটা সাইটোপ্লাজমে ঘটে, আমরা চকের মাধ্যমে দেখেছি। চলো নেক্সট কোশ্চেন। বলছে সবাত শোষণ প্রসঙ্গে নিচের কোন বিবৃতিটি সঠিক? বলো, নিচের কোন বিবৃতিটি সঠিক হবে বলো। বলছে সবাত শোষণের ফলে উৎপন্ন শক্তি অবশোষণের তুলনায় কম? কখনোই না, সবাত শোষণে সবসময় বেশি শক্তি উৎপন্ন হয়। মাইটোকন্ড্রিয়ায় পাইরুভেটের একটি অণু ভেঙে গিয়ে 3 কার্বন ডাইঅক্সাইড দেয়? না, মাইটোকন্ড্রিয়া ভাঙে না, পাইরুভেট কোথায় ভাঙে? সাইটোপ্লাজমে, তো এটাও ভুল। বলছে সবাত শোষণ প্রক্রিয়ায় শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়? একদম ঠিক, কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, তার সঙ্গে জল নির্গত হয়, তার সঙ্গে এনার্জি নির্গত হয়, তো এটা হবে সঠিক। বলছে সবাত শোষণ অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে? না, সবাত শোষণ তো অক্সিজেনের উপস্থিতিতে ঘটে, তো সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আচ্ছা, আজকে কোশ্চেনের সাইজ ঠিক আছে না? একটা স্টুডেন্ট কমেন্ট করছে, আমি সমস্ত কমেন্ট পড়ি, হ্যাঁ, আর তোমাদেরকে তো রিয়েলি থ্যাংক ইউ, তোমরা কমেন্ট করছো, লাইক করছো, ভালো লাগছে দেখে, তো আরও এনার্জি পাচ্ছি, আরও মোটিভেট হচ্ছি, আরও ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করবো তোমাদের জন্য, ঠিক আছে? তো আমি দেখেছি একটা স্টুডেন্ট কমেন্ট করেছে, স্যার আমি ওই লেখাগুলো পড়তে পারছি না, একটু ছোটো হয়ে যাচ্ছে, তো এই সাইজটা কি ঠিক আছে? তোমরা কমেন্টে অবশ্যই বলবে, নাহলে আমি দরকার হলে আরও সাইজ যদি বাড়াতে হয় অবশ্যই বাড়িয়ে দেবো, নো টেনশন। কিন্তু এটা করো না কি পিছনে স্যার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কেন, হোয়াইট কেন, নীল কেন, সাদা কেন, সবুজ কেন, এটা করো না। আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এই জন্যই রেখেছি যাতে তোমাদের চোখের কোনো প্রবলেম না হয়। অনেকে মেসেজ করো, বেকার মেসেজ না, এসব করে লাভ নেই, কারণ এটা তুমি যদি রাত্রেবেলায় পড়ো না, তোমার যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আছে প্রচুর হেল্প পাবে, কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড রাখলে না তোমাদের প্রবলেম হবে। সেটা অনেক কিছু ভাবনা চিন্তা করে স্লাইডগুলো বানাই আমি, ঠিক আছে? অ্যাজ আ স্টুডেন্ট পার্সপেক্টিভ ভেবে আমি বানাই এটা। প্রথম ধাপে প্রাথমিকভাবে সবাত এবং অবাত শোষণের সময় কি উৎপন্ন হয়? বলো, কি উৎপন্ন হয়? ফার্স্ট স্টেপ কি বলেছিলাম বলো? আরে ফার্স্ট স্টেপ কি বলেছিলাম স্যার? ফার্স্ট স্টেপ ছিল পাইরুভেট, যেটা আমাদের সাইটোপ্লাজমে উৎপন্ন হচ্ছিল। নেক্সট কোশ্চেন। পেশিতে গ্লুকোজের অবাত শোষণের ফলে কি উৎপন্ন হয়? কি উৎপন্ন হয় বলো? পেশিতে কি উৎপন্ন হয়? স্যার ল্যাকটিক অ্যাসিড আর এনার্জি উৎপন্ন হয়। তো আমি দেখতে পাচ্ছি এখানে ল্যাকটিক অ্যাসিডের গল্প দেওয়া আছে, তো ল্যাকটিক অ্যাসিড মারো, দেখো অ্যান্সার বানছে কি বানছে না। নেক্সট কোশ্চেন। বলছে শক্তি প্রদানের জন্য মানব কোষে গ্লুকোজের ভাঙনের জন্য নিচের কোনটি প্রয়োজন? নিচের কোনটি প্রয়োজন বলো? অক্সিজেনের প্রয়োজন। স্যার অক্সিজেন না থাকলে ভাঙবে কি করে? আর বাকি যেগুলো দেওয়া আছে সেগুলো তো ইম্পসিবল। নেক্সট কোশ্চেন। বলছে শ্বসন প্রক্রিয়া চলাকালীন গ্লুকোজের একটি অণুর সাথে কয়টি অক্সিজেন অণু নির্গত? দেখো অণু জাতীয় কই বললাম না, কেন তোমাদের বলছিলাম C6H12 O6 কার্বন পরমাণু কেন পড়াচ্ছিলাম? কারণ এগুলো থেকে ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেয়। কটা ছিল বলো? 6টা ছিল না? শ্বসন প্রক্রিয়া চলাকালে গ্লুকোজের একটি অণুর সাথে কয়টি অক্সিজেন অণু মিলিত হয়? সেখানে পড়েছিলাম মনে আছে 6O2, তারপরে C6H12O6, ঠিক আছে? অক্সিজেন অণু কটা ছিল? 6টা। চলো নেক্সট কোশ্চেন। বলছে নিচের কোন বিবৃতিটি ফলস, মিথ্যা কোনটা, যেটা সত্য নয় বলো? শ্বাস প্রশ্বাসের প্রথম পর্যায়ে গ্লুকোজের ভাঙন ঘটে, হ্যাঁ অবশ্যই, যেটা আমাদের পাইরুভেট উৎপন্ন হয়, যেটা আমাদের সাইটোপ্লাজমে ঘটে, এটা তো সঠিক, ফলস তো নয়। মাইটোকন্ড্রিয়ায় অক্সিজেনের ব্যবহার করে অ্যাসিডিক অ্যাসিড, না এটা তো ফলস, এটাই তাহলে অ্যান্সার। মাইটোকন্ড্রিয়ায় কোথায় অক্সিজেন ব্যবহার করে অ্যাসিডিক অ্যাসিড ভেঙে যায়? অ্যাসিডিক অ্যাসিড কোথায় ভাঙে? গ্লুকোজ ভাঙে, তো অ্যাসিডিক অ্যাসিড ভাঙে না। বাকি তো ঠিকই আছে, তাহলে বি ইজ দ্য রাইট আনসার, এটা ফলস। বাকি দেখো শ্বাস প্রশ্বাসের সময় প্রথম পর্যায়ে পাইরুভিক অ্যাসিড, হ্যাঁ ঠিক। সন্ধান প্রক্রিয়া, যেটা ফার্মেন্টেশন প্রক্রিয়া বলছিলাম, অক্সিজেনের প্রয়োজন নেই, যেটা অবাত শোষণ ঘটছিল, অক্সিজেনের সত্যিই প্রয়োজন নেই। বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো। বলছে গ্লুকোজের ভাঙনে পাইরুভেট উৎপাদন ড্যাশে সংগঠিত হয় এবং শক্তির উৎপাদন হয়? বলো, পাইরুভেট কোথায় উৎপন্ন হয়? সাইটোপ্লাজমে উৎপন্ন হয়। নেক্সট কোশ্চেন। বলছে কোন জৈবিক প্রক্রিয়ায় রাসায়নিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে? বলো, শ্বসনে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে উৎপন্ন হয়। বলছে অক্সিজেনের অনুপস্থিতিতে পদার্থের অসম্পূর্ণ জারণকে কি বলে? অসম্পূর্ণ জারণকে অক্সিজেনের অনুপস্থিতিতে মানে কি? অবাত শোষণ হবে, আবার কি হবে? নেক্সট কোশ্চেন। বলছে শক্তি উৎপাদনের সময় যখন আমাদের পেশি কোষে অক্সিজেনের অভাব হয় তখন 6 অণু কার্বন ড্যাশ অণু কার্বনে রূপান্তরিত হয়? বলো, শক্তি উৎপন্নের সময় আমাদের পেশি কোষে কি উৎপন্ন হয় বলো?
পেশিকোষে আমাদের ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। আর ল্যাকটিক অ্যাসিডে আমাদের সংকেত কী বলেছিলাম? C3H6O3। তো কটা থাকছে আমাদের কার্বন অণু বলো? 3টে থাকছে, 3টে। তার মানে সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে নিচের কোনটি আমাদের শরীরে শক্তি সরবরাহ করতে O2কে আবদ্ধ করে, অক্সিজেনকে আবদ্ধ করে? কি আবদ্ধ করে? গ্লুকোজ। নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনগুলো আশাগুলি ব্যাখ্যা দিতে হবে না, এতক্ষণ ধরে পড়ছো, এইটুকু তো বুঝতেই পারছো। শক্তি উৎপাদনের সময় গ্লুকোজ পাইরুভেটের কোথায়? আরে সেম কোশ্চেন দিয়ে দিয়েছে, রিপিট হয়ে গেছে কোশ্চেন। সাইটোপ্লাজমে ঘটে। বলছে শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজের মতো জটিল যৌগগুলি ড্যাশ আকারে শক্তি সরবরাহ করতে করতে ভেঙে ফেলা হয় বলো? ড্যাশ আকারে ভাঙে, যখন শক্তি প্রয়োজন এনার্জি উৎপন্ন করে তখন কি আকারে? এটিপি আকারে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। বলছে সবাত শোষণ কখন সঞ্চালিত হয়? সবাই জানে, অক্সিজেন ব্যবহার করে গ্লুকোজের ভাঙন, অক্সিজেনের ব্যবহারে গ্লুকোজের ভাঙন ঘটে। তো চলো আজকের চ্যাপ্টার এই পর্যন্তই তোমাদের কমপ্লিট হলো। দেখতে পাচ্ছ যা যা পড়ালাম তার মধ্যে থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, তো নিশ্চিন্তে পড়ো, যা যা পড়াবো তার বাইরে কোশ্চেন যাবে না। এগুলোকে তোমরা ভালো করে রিভিশন করতে থাকো, রিভিশন। আমরা নেক্সট ক্লাসে কী করবো না, আমাদের হিউম্যান রেসপিরেটরি সিস্টেম যেটা আছে সেই পার্টটা পড়বো, তাহলে আমাদের রেসপিরেটরি সিস্টেম টোটালটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর তোমাদের আরও একবার বলে দিচ্ছি, আমাদের নেক্সট উইকে আমাদের গ্রুপ ডি সায়েন্সের বই চলে আসবে, নো টেনশন, একটু ওয়েট করে যাও, বানাতে সময় লাগছে। বেস্ট বুক তোমাদের জন্য আসবে। বারবার বই বানানো হয়ে গেছে, কিন্তু কি হয় না, বই বানানোর পর না রিভিশন দিতে হয়, সেগুলোকে দেখতে হয় কোথাও ভুলভ্রান্তি আছে কিনা। কারণ আমি যদি একটা ভুল কোশ্চেন বানাই, তোমরা সেই কোশ্চেনটা পরীক্ষাতে ভুল লিখে আসবে, তো অনেক কিছু মাথায় ভাবনা চিন্তা রেখে বানাতে হয়। আর কোর্সের ব্যাপারে আমি নেক্সট উইকে তোমাদের ডিটেলসের সমস্ত কিছু বলে দেবো, ঠিক আছে? আর যদি তোমরা এই মুহূর্তে কোর্স নিতে চাও, তোমাদের বললাম আমাদের অর্জুন ব্যাচ আছে, নিতে পারো। সমস্ত এক্সামের জন্য ফ্রুটফুল হবে তোমাদের। ম্যাথামেটিক্স পেয়ে যাবে, জেনারেল সায়েন্স পেয়ে যাবে, রিজনিং পেয়ে যাবে, জেনারেল নলেজ পেয়ে যাবে, সমস্ত কিছু পেয়ে যাবে এর মধ্যে, ঠিক আছে? এছাড়া আলাদা আলাদা সমস্ত কোর্স অ্যাভেলেবেল আছে। যদি কেউ জেনারেল সায়েন্স এই মুহূর্তে চাও, এই ব্যাচটা নিতে পারো, 399 টাকায় কমপ্লিট ব্যাচ আছে, দারুণভাবে এনসিআরটি পড়ানো আছে, তো এই ব্যাচটা তোমরা নিতে পারো। বা ম্যাথেরও ব্যাচ রয়েছে, সমস্ত কিছু ব্যাচ রয়েছে, ঠিক আছে? আর ম্যাথামেটিক্স সায়েন্সের বললাম এই বইগুলো আমাদের গ্রুপ ডি ছাড়া 2024-25 যত এক্সাম হয়েছে তার উপরে সম্পূর্ণ বাংলা ভাষায় শিফট ওয়াইজ বই এবং পিডিএফ, এগুলো কিন্তু পিডিএফ অ্যাভেলেবেল হয়ে গেছে, পিডিএফ সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে, তো তোমরা চাইলে আরামসে নিতে পারো। 2026-এরও নিতে পারো বা 2016-22-এর বই এবং পিডিএফ, এগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ, ওটা যেমন শিফট ওয়াইজ, এই দুটো বই চ্যাপ্টার ওয়াইজ। হিউজ কোশ্চেন নিতে হয়, হিউজ কোশ্চেন। যদি কেউ প্র্যাকটিস করতে চাও, এই বইগুলো তোমাদের জন্য বেস্ট বই হবে। বইও অ্যাভেলেবেল আছে এবং পিডিএফ অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? নেওয়ার জন্য সিম্পল এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, এখানেই কিউআর কোড দেবো, পেমেন্ট করবে, স্ক্রিনশট দেবে, হোয়াটসঅ্যাপে তোমাদের পিডিএফ চাইলে পিডিএফ দিয়ে দেবো। আর বই যদি চাও আমাদের কন্ট্যাক্ট করে নেবে, অ্যাড্রেসের ফর্মেট দেবে, ফিল আপ করবে, ওই অ্যাড্রেস ডেলিভারি চলে যাবে, ঠিক আছে? তো বই যা কিছু করবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তোমাদের হয়ে যাবে। কোনো কোয়ারি থাকলে এই নাম্বারে ফোন করবে, আদারওয়াইজ হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করলে রানিং রিপ্লাই পাবে। এছাড়া এই নাম্বারে তোমরা এক্সাম গ্র্যাভিটি ইনস্টল করতে পারো অ্যাপ্লিকেশন, ওখান থেকে তোমরা ডাইরেক্ট বুক সেকশন থেকে বুক অর্ডার দিতে পারো বা স্টাডি মেটেরিয়াল থেকে পিডিএফও নিতে পারো। আর পিডিএফ পেড কোর্স থেকে তোমরা সিম্পল কী করতে পারো না, কোনো কোর্স চাইলে সেটাও নিতে পারো এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন থেকে, অথবা বললাম এই নাম্বারে তোমরা সিম্পল কল বা হোয়াটসঅ্যাপ করবে। তো চলো, যদি ভালো লেগে থাকে তোমাদের ক্লাস, অবশ্যই কমেন্টে জানাবে, অবশ্যই লাইক করবে, অবশ্যই শেয়ার করবে। তোমাদের শেয়ার, তোমাদের লাইক, তোমাদের কমেন্ট বেশি মোটিভেট হই আমি, সেটা সবথেকে বেশি ভালো লাগে, এবং আরও দারুণভাবে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো আমি। পরে ক্লাসে আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতন বাই।